দৌলতদিয়া ঘাটে আবারও নদীতে বাস পড়ার ঘটনায় আতঙ্ক, যাত্রীদের আগেই নামিয়ে দেয় প্রাণ রক্ষা। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি, শূন্য রেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 5 জনের, প্রতিরোধযোগ্য হলেও থামানো যায়নি বিস্তার। বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। 5 দিন অক্সিজেন চলছে, 11 দিনের দিন খাবার দিছে, নল দিয়ে খাবার খাওয়াতাম। ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক নিয়েছি, তারপর ঠান্ডার ওষুধ দিছে, খাওয়াইলে কমে আবার বাইরে যায়। জ্বর পাতলা পায়খানা ছিল, তারপর আমরা এই জায়গায় ভর্তি হওয়ার 2 দিন পর হাম দেখা দিছে। বিদ্যুতের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক, বাড়তে পারে ফসলের উৎপাদন খরচ। খাদ্যশস্যের বাজারে অস্থিরতার শঙ্কা। কারেন্টের বিল বাড়লে তো এই ডিবের পানির যখন তাই তো ওরা বেশি টাকা ধরবেই। ধানের দাম কম, পানির বিল বেশি, সার ফসফেটের দাম বেশি। এই বিদ্যুৎ থেকে সোলারে কনভার্ট হওয়ার চেষ্টা করছি। যখন সোলারে আমরা কনভার্ট হয়ে যাব তখন আলটিমেটলি বিদ্যুতের উপর আর ওরকম চাপ পড়বে না। বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে। ট্যানারি মালিকদের কাছে নগদ টাকায় বিক্রির আশা ব্যবসায়ীদের। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস, তবে এ যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। কুষ্টিয়া থেকে ঢাকা আসছিল বাসটি। এর আগেও একইভাবে একটি ফেরি থেকে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার 26 জন প্রাণ হারান। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা, প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দেয়া ডালা মনে হয় সিটকে নিয়ে একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছে, আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে যাচ্ছিলাম না, আমাকে জোর করে নামাইছি। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে আমাদের যেহেতু নামায় দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌপুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন, আমরা নিজেরাও তথ্য নিচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। যে বাসটি ফেরিতে ওঠার কথা ছিল, সেই ফেরিতে না উঠে সে দ্রুত গতিতে সরাসরি পাশের একটি দাঁড়িয়ে থাকা ফেরির ডালায় আঘাত করে এবং ডালাটি ভেঙে সে। এখন আপনি যদি কোনো গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেন অন্য কোথাও গিয়ে, সেটি যদি নদীতে পড়ে যায়, এই যে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটি, তাদেরকে আপনি কতটুকু দায় দিবেন? গাড়িটির কোনো সমস্যা ছিল কিনা, ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা ছিল কিনা, ফিটনেসের কোনো সমস্যা ছিল না, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। জাহিদ হাসান, যমুনা নিউজ।
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটোভ্যানের যাত্রী স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। পুলিশ জানায় বেলকুচির মেঘুল্লা এলাকায় সকাল 8:45-টার দিকে একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে চলে আসে। এ সময় ঢাকা এক্সপ্রেস নামে দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে নিহত হন মোতালেব হোসেন ও তার স্ত্রী উজিলা খাতুন এবং ভ্যান চালক হজরত আলী। 3 জনেরই বাড়ি বেলকুচির মেঘুল্লা এলাকায়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পার। ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায় আর আহতদেরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে 2 জন মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী, মা ও শিশু সন্তান সহ প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায় সকালে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় কসবা থেকে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন মোহাম্মদ কাউসার। সেখান থেকে বাসে নরসিংদীতে যাওয়ার কথা ছিল তাদের। পথে রামরাইলে সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে প্রাণ যায় কাউসারের স্ত্রী জ্যোৎস্না বেগম ও শিশু সন্তান আশরাফুল এবং সিএনজি অটোরিকশা চালক মাহবুবের। আহত কাউসার ও তার আরেক সন্তান আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। নওগাঁ সাপাহার সীমান্ত বিজিবি কঠোর অবস্থানের কারণে ভেস্তে যায় বিএসএফের পুশিনের চেষ্টা। পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্ত বিএসএফ এর অপচেষ্টা পণ্ড হয়ে যায় বিজিবির তৎপরতায়। কোনোভাবেই থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা। একের পর এক সীমান্ত দিয়ে চলছে পুশিনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্তে আজ অর্ধশতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে প্রত্যেকটি পণ্ড হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায়। লালমনিরহাটে 4টি সীমান্ত দিয়ে 33 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা নস্যাৎ হয়ে যায়। বাধার মুখে পিছু হটে বিএসএফ। পুশিনের জন্য যাদের আনা হয়েছিল তারা বর্তমানে শূন্য রেখায় ভারতের অংশে অবস্থান করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। বিজিবি ভাই ওদেরকে আটকায় দিছে, আমরা অনেক খুশি। কিন্তু এভাবে অনুপ্রবেশ করলে তো আমাদের সমস্যা হবে। যেভাবে আমাদের জোরপূর্বক মনে করেন যে ছেড়ে দেওয়ার চিন্তা চেতনা ওদের, এটা তো আমরা কখনোই মেনে নেব। তারা বাংলাদেশের নাগরিক না, তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বিজিবির কথা হচ্ছে এটাই। বিএসএফ এর চেষ্টা ব্যর্থ হয়েছে নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তেও। ভোরে 17 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে ভারতের শূন্য রেখাতেই অবস্থান নেয় 17 জন। বিজিবি জানায় কাউকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। আমরা আসতে দেবো না, ওই জন্য আমরা বিজেপির সাথে আছি যে আমরা অবৈধভাবে আমার বাংলাদেশের কোনো লোক নেব না, ওই জন্য আমরা বিজেপির সাথে আছি। ওরা তো জোর করে পাঠাই দিছে, আমাদের বিজেপি তো এটা মেনে নিবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটা মেনে নিতে পারছি না। বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তেও পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিন। ভোরে ভারতের প্রধান পাড়া থেকে কাঁটাতারের গেট খুলে 10 জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্য রেখায়। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে ঢুকতে দিইনি, আমরা আবার এখানে ইটান আনছি। আমাদের এখানে জনগণ সবাই দাঁড়াইছে, কিন্তু আমরা ভারতের লোক বাংলাদেশ তো আসতে দেইনি। যখন শুনছি যে ওরা আসবে তখন আমরা বিজিবিকে খবর দিয়ে পরে মনে করেন যে ওরা আসতে পারেনি, এখন বর্ডারে আছে, ওদের লোক ওরা নিয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পুশিনের বিষয়ে আরও জানতে চেয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। নওগাঁ থেকে শফিক ছোট এবং পঞ্চগড় থেকে রনি মিয়াজি। যাচ্ছি শুরুতেই শফিক ছোটনের কাছে। ছোটন, বিজিবির নজরদারি কেমন দেখছেন সীমান্তে? দেবাশিস, বিজিবির নজরদারি একেবারেই কড়া নিরাপত্তা এবং তারা
এই সীমান্ত জুড়ে যে টহল সেটি জোরদার করেছে এবং বিজিবির সাথে যোগ দিয়েছেন স্থানীয় লোকজন। আমরা যদি একটু আগে থেকেই বলি, সেটি হচ্ছে যে ঈদের আগে থেকেই কিছুটা শোনা যাচ্ছিল ভারতের অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং বেশ কিছু মানুষকে তারা বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিতে চায়, সেই প্রস্তুতি গ্রহণ করেছে বিএসএফ। সেই ধারাবাহিকতায় কিন্তু বেশ কিছু ঘটনা আমরা গত কয়েকদিন ধরে দেখছি। কালকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন করার চেষ্টা করা হয়েছে, ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে কিন্তু নওগাঁর সাপাহার উপজেলার কর্মডাঙ্গা সীমান্তের এই জায়গাটিতে এখন যেখানে 17 জন নারী পুরুষ শিশু অপেক্ষা করছে সকাল থেকে, সেই জায়গা দিয়ে কিন্তু বিএসএফ এই 17 জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে এবং সেটি প্রতিহত করে বিজিবির সঙ্গে স্থানীয় লোকজন যোগ দিয়েছেন। বিজিবি গত কয়েকদিন ধরেই আসলে সীমান্তে কড়া নজরদারি রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, টহলও জোরদার করা হয়েছে। এই টহলের পাশাপাশি বিজিবি স্থানীয় লোকজনদেরকে সতর্ক করছে এবং সচেতন করছে। স্থানীয় লোকজনও কিন্তু বেশ সচেতন রয়েছে। তারা চায় কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে, এই পুশিন ঠেকাতে তারা সর্বাত্মক চেষ্টা করবে বিজিবির সঙ্গে, এমনটি কিন্তু স্থানীয় লোকজন বলছেন। এই মুহূর্তে যে বিষয়টি সেটি হচ্ছে যে 17 জন নারী পুরুষ শিশু তারা সেই ভোর থেকে এই সৈন্য রেখায় অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত জায়গাটি রয়েছে সেখানে কিন্তু অপেক্ষা করছে। শিশু এবং বয়স্ক মানুষও রয়েছে, তারা খেয়ে না খেয়ে এখানে দিন কাটাচ্ছে। এটি একটি মানবেতর জীবনযাপনও বলছেন স্থানীয়রা। বিএসএফ যে কাজটি করেছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, সীমান্ত আইন লঙ্ঘন করে যে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে সেটি বিএসএফ করেছে। শেষ পর্যন্ত আসলে এই 17 জনকে বিএসএফ ফেরত নিয়ে যাবেন কিনা সে বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে কথা বলা বলি চলছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু কোনো বৈধ কাগজপত্র নেই সেহেতু এই 17 জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত বিএসএফ কে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পঞ্চগড় থেকে রনি মিয়াজি যুক্ত রয়েছেন। রনি, সীমান্ত এলাকার এখন কি পরিস্থিতি দেখছেন পঞ্চগড়ে? জিদ্দাবাসিস পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে আমরা রয়েছি। আমরা সকাল থেকে দেখছি এখানে কিন্তু 10 জন যে পুশিন হয়েছিলেন তার মধ্যে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী এবং 5 জন কিন্তু পুরুষ রয়েছে। মোট 10 জন কিন্তু এখন পর্যন্ত ভারতের সীমান্ত রেখায় অবস্থান করছে। আমরা দেখেছি ভোর 6টার দিকে ঘটনা ঘটলেও কিন্তু দুপুর 12টার নাগাদ কিন্তু কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে কিন্তু পতাকা বৈঠক হয়েছে। 3 ঘন্টা বৈঠক হয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তারা সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বিজিবি আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বললেও আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবি কিংবা বিএসএফ উভয়ের মধ্যে কেউ কিন্তু তাদেরকে গ্রহণ করছে না। ফলে আমরা দেখছি যে ভোর থেকে কিন্তু 10 জন সীমান্তে অবস্থান করছে। এবং আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত রয়েছে সীমান্তে কিন্তু আমরা দেখেছি স্থানীয়দের পাশাপাশি কিন্তু বিজিবির যে টহল সেটি কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং এখানে তৎপর রয়েছে। বিজিবির আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা কোনোভাবেই তারা পুশিন এবং অনুপ্রবেশ তারা করতে দেবেন না। এবং স্থানীয়রা বলছেন যে তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে যে এলাকাটি রয়েছে এলাকায় কিন্তু আগে এমন কোনো ঘটনা ঘটেনি, তবে এবারেই প্রথম। এখানে স্থানীয় যারা আছে তারা বলছেন যে ভোর 6টা নাগাদ যখন 10 জন সীমান্তের এদিকে আসার চেষ্টা করে এবং বিএসএফ যখন তাদের ঠেলে দেয় বাংলাদেশের দিকে, তখনই কিন্তু বিজিবির সাথে কিন্তু এলাকাবাসী কিন্তু তারা টহলে অংশ নিয়েছিল। আমরা বিজিবির সাথে কথা বলেছি, বিএসএফ এবং বিজিবির যে পতাকা বৈঠক সেটি আমরা দেখেছি। তবে দুই পক্ষের কেউ তাদের গ্রহণ করছে না, ফলে এখনো তারা ভারতের সীমান্ত রেখায় রয়েছে এবং পরবর্তী তারা না জানা পর্যন্ত, বিজিবি না জানা পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে তারা সেখানে অবস্থান করছেন এবং বিজিবি বিএসএফ উভয়ের সদস্যরা সেখানে উপস্থিত আছে। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হওয়ার জন্য। হাওয়া উপসর্গে থামছি না মৃত্যু, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1411 জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন, মোট চিকিৎসাধীন 273 জন। ময়মনসিংহে মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন, মোট চিকিৎসাধীন 89 জন। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা।
প্রতিরোধযোগ্য রোগ হয়েও হামের বিস্তার এখনও থামানো যায়নি পুরোপুরি, যা একটি বড় চ্যালেঞ্জ। হাসপাতালগুলোতে এখনও অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা, তবে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে হাসপাতালগুলো। এদিকে অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলেও ঢাকার বাইরের হাসপাতালগুলো হাম নির্ণয়ে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, তাই চিকিৎসা নিতে ভিন্ন ভিন্ন হাসপাতাল ঘুরে আসতে হচ্ছে। এদিকে সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা নিচ্ছেন সচেতনতার পরামর্শ। হামের থাবা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে উদ্বেগের গল্প। বন্দি অবস্থায় চার দেয়ালের মাঝে কাটছে ছোট্ট সোনামণিদের দিন। ছুটির দিনেও রয়েছে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসাদের লাইন। ডিএনসিসি হাসপাতালে বেশিরভাগ হামে আক্রান্ত শিশুরাই এসেছে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে বরিশাল, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে। তীব্র জ্বর সহ হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। হামের উপসর্গ এই জন্য আর কি এখানে আসা। তো ডক্টর দেখে বললো যে হামের উপসর্গ এরকমই, তো এই জন্য আমাকে অ্যাডমিট হতে বলেছে। মাসের একটা টিকা আছে, ওটা এখনো দিতে পারিনি, কারণ আমি নিজে জব হোল্ডার আর কি আমি, তো এই জন্য আমি একটু সময় করে উঠতে পারিনি। জ্বর থেকে পরে কাশি শুরু হয়েছে, তারপর হালকা হালকা বেরিয়েছে মুখে, তারপর জন্য আসছি। ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক নিয়েছি, এরপর ঠান্ডার ওষুধ দিছে, খাওয়াইলে কমে আবার বাইরে যাবে, এই কারণে আবার মেডিকেল এলাম। 3 দিন আগে থেকে আর কি আপনার জ্বর, পাতলা পায়খানা এবং বমি। তো আমি মহাখালী কলর হসপিটাল আনছিলাম, আনার পরে ওখান থেকে তারা দেখা আপনার স্যালাইন দিয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, এখন আবার এই হসপিটালে রেফার করছে। এদিকে শিশু হাসপাতালে চিত্রটাও ভিন্ন নয়। হামে আক্রান্ত শিশুদের এখনো অনেকেরই দেয়া হয়নি টিকা। অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলেও ঢাকার বাইরের হাসপাতালগুলোই নেই হাম নির্ণয়ের সুব্যবস্থা, ফলে শিশু নিয়ে হাসপাতালে আসতে দেরি হচ্ছে। আমরা বরিশাল থেকে আসছি, প্রথমে বরিশাল সাউথ অ্যাপল আছে, ওখানে ভর্তি ছিলাম। তখন দেখা যায় হাম ধরা পড়ে নাই, তখন আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছি 3 দিন। স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাইছি, ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়েছে। ওই ট্রিটমেন্টের পরে বাসায় নিয়ে গেলাম, তো বাসায় নেওয়ার পরে দেখি বাচ্চার অবস্থা আবার খারাপ হয়ে যেতেছে। 5 দিন অক্সিজেন চলছে, 11 দিনের দিন খাবার দিছে, নল দিয়ে খাবার খাওয়াতাম এতদিন, এখনো রিপোর্ট ভালো আসেনি। জ্বর পাতলা পায়খানা ছিল, তারপর আমরা এই জায়গায় ভর্তি হওয়ার 2 দিন পর হাম দেখা দিছে। এখন আল্লাহর রহমতে জ্বর পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, এখন শুধু শ্বাসকষ্ট আছে। সংক্রমণ ঠেকাতে যথাযথ নিয়ম মেনে সচেতনভাবে চলার পরামর্শ চিকিৎসকদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের স্বপ্ন নিয়ে 8 বছর আগে যাত্রা শুরু করে চাঁদপুর মেডিকেল কলেজ। 2টি ব্যাচ MBBS শেষ করে বেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস পায়নি প্রতিষ্ঠানটি। শিক্ষক সংকট, শ্রেণীকক্ষের অভাব, অপ্রতুল আবাসন ব্যবস্থা এবং জনবল ঘাটতির মধ্যেই চলছে ভবিষ্যৎ চিকিৎসকদের পাঠদান। অন্যদিকে 3 বছর আগে 1370 কোটি টাকার প্রকল্প অনুমোদন পেলেও প্রশাসনিক জটিলতায় এখনও হয়নি জমি অধিগ্রহণ। 2018 সালে প্রতিষ্ঠিত চাঁদপুর মেডিকেল কলেজ, অথচ জেলার সদর হাসপাতালের 4র্থ তলায় চলে ক্লাস। প্রতিষ্ঠার 8 বছর পেরোলেও কলেজটিতে অগ্রযাত্রার পথে বড় বাধা শিক্ষক, শ্রেণীকক্ষ ও আবাসন সংকট। বর্তমানে 6টি ব্যাচে 344 জন শিক্ষার্থী নিয়ে চলছে কার্যক্রম। রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সহ 11টি বিভাগ। তবে হোস্টেল না থাকায় ভাড়া করা 2টি ভবনে থাকেন শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকেরও রয়েছে তীব্র সংকট। অনুমোদিত 89 জন শিক্ষকের বিপরীতে কর্মরত মাত্র 48 জন। দৌড়ে এখানে আসতে হচ্ছে, এখানে আবার হসপিটাল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আরেকটা ভবনে ক্লাস করতেছে। এখানে একটা ক্লাসে বসলাম তো আরেকটা ক্লাসে হচ্ছে না, এরকম আমাদের যেহেতু 5টা বেসে চলমান, তো এটা একটা বড় প্রবলেম। ক্যান্টিন নেই আমাদের রিডিং রুমে পর্যাপ্ত জায়গা না থাকে, আমাদের হোস্টেলে চলে যাওয়া লাগতেছে। শুধু শিক্ষক নয়, প্রশাসনিক ও কারিগরি জনবলেও রয়েছে বড় ঘাটতি। মেডিকেল টেকনোলজিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী সহ 20টি রাজস্ব পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 3 জন। দীর্ঘদিন জনবল নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তাছাড়া মেডিকেল কলেজটিতে এখনো 4র্থ শ্রেণীর পদের সৃষ্টিই হয়নি। আমাদের শিক্ষক সংকট চরম। তো আমাদের যদি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি শিক্ষক, আমরা যদি সেরকম কোয়ালিফাইড শিক্ষক, সাবজেক্ট শিক্ষক পাই, তাহলে আমাদের মানসম্মত
আমাদের চিকিৎসক তৈরি করা সম্ভব। 2023 সালে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণে 1370 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পায়, কিন্তু সরকার পতনের পর থমকে গেছে অগ্রগতি। প্রশাসনিক জটিলতায় এখনো শুরুই হয়নি জমি অধিগ্রহণ। ফাইলটি মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আছে। আমরা আশা করছি খুব শিগগিরই যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত ফাইলটিতে সম্মতি জ্ঞাপন করেন, অচিরেই আমাদের চাঁদপুর মেডিকেল কলেজের ভূমি উন্নয়ন তথা অবকাঠামো নির্মাণ কাজ শুরু করতে পারব। স্থায়ী ক্যাম্পাস না থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা, পর্যাপ্ত কেস স্টাডি এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ না থাকায় চিকিৎসা শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। অন্যান্য বড় মেডিকেল যে রিয়ার কেসগুলো স্টাডি করতে পারে, আমরা সেই রিয়ার কেসগুলো স্টাডি করতে পারতেছি। আমরা অবশ্যই চাই আমাদেরকে একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, উন্নত মানের পরিবেশের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হোক। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ বাস্তবায়িত হলে চাঁদপুর সহ আশেপাশের জেলার বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবায় যোগ হবে নতুন মাত্রা, এমনটাই বলছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুরে 144 ধারা ভেঙে হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে পাশাপাশি দুই উপজেলার নলিন বাজার ও জগৎপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জগৎপুরে বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নলিন বাজার, গোল প্যাঁচা এবং জগৎপুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুয়াপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোল প্যাঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায় দোকানে বাকির টাকা পরিশোধ না করা নিয়ে গত 22 এপ্রিল দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে আবারও দুপক্ষ সংঘাতে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর। এ সময় কালাম তালুকদার নামে এক ব্যক্তি নিহত হন, আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি স্বাভাবিক করতে গত রাত 12টার পর গোপালপুর ও ভুয়াপুরের দুটি গ্রামে 144 ধারা জারি করে প্রশাসন। কুড়িগ্রামে একটি বাজারে আগুনে পুড়েছে শতাধিক দোকান। সকাল 6টার দিকে ভুরুঙ্গামারি বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে একটি দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ভুরুঙ্গামারিতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলার নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 1 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বাজারের শতাধিক দোকান ছড়িয়ে পড়ে আগুন। পরে 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান বাজারে কাপড়, কসমেটিক্স, ফলের দোকান সহ বিভিন্ন পণ্যের দোকানঘর ছিল। অগ্নিকাণ্ডে প্রায় 12 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিদ্যুতের দাম বাড়ানোয় দুশ্চিন্তায় কৃষক। বলছেন ফলন এবং আয় একই থাকলেও সরকারের এই সিদ্ধান্তে বাড়বে কৃষির খরচ। এতে অস্থিরতা বাড়বে খাদ্যশস্যের বাজারে। তাই চাষিদের বাঁচাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। বিস্তারিত শফিক ছোটনের প্রতিবেদনে ছবি তুলেছেন সাব্বির হোসেন। মাঠ থেকে নতুন ফলন তুলেছেন নওগাঁর বরুণকান্দি গ্রামের চাষি আব্দুর রাজ্জাক। ধার দেনা শোধ করতে উঠান থেকেই বেচে দিচ্ছেন ধান, মুখে নেই হাসি। তিনি বলছেন যেভাবে উৎপাদন খরচ বেড়েছে সে তুলনায় ফসলের দর উঠছে না। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির খবরে ক্ষুব্ধ চাষিরা। ধানের দাম কম, পানির দাম বেশ দেয়া লাগছে 16 আনা, মানুষের দাম দেওয়া 16 নাই। আবার কারেন্টের বিল বাড়তি, কিভাবে এখন করা যাবে? আবার ধান কাটে পিঠে লস, ধানের দাম কম। ডিজেল, সার, কীটনাশক সহ লাগাতার কৃষি উপকরণের দাম বাড়ছে। এমনিতেই নাজেহাল চাষি, তার উপর নতুন করে সেচের দর বৃদ্ধি, দুশ্চিন্তা তৈরি হয়েছে কৃষকের মাঝে। ধানের দাম কম, কারেন্টের বিল বেশি, সার ফসফেটের দাম বেশি, কামলা আর মজুরি 1000 টাকা দিন, এইভাবে ফুপরতা হয় না। দেওয়া যাবে না অত টাকা বিল। কারেন্টের বিল বাড়লে তো এই পানি যখন হচ্ছে দায়, ওই ডিবের পানি যখন দেয় তখনও তো ওরা বেশি টাকা ধরবেই। এই জমি তো আর বাড়তি হচ্ছে না, এই 1 বিঘা জমি বাড়তি হবে কোনো দিন, এরাই থাকবে। কিন্তু হলে খরচ বাড়তি হচ্ছে, বিদ্যুতের বিল বাড়তি হচ্ছে, মনে করো খরচা বাড়তি হচ্ছে। ওষুধ, সার, হাল বোয়া, পানির দাম, আমরা ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি তো কৃষক।
সেচ নলকূপে পিক অফ ও ফ্ল্যাট রেট প্রতি ইউনিটে বাড়ানো হয়েছে 6.42 টাকা থেকে 7.38 টাকা, 5.77 টাকা থেকে 6.64 টাকা এবং 8.06 থেকে 9.23 টাকা। এতে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির নতুন চাপ তৈরি হবে শঙ্কা বিশ্লেষকদের। এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করাটা তো একেবারেই সাধারণ মানুষের জন্য যেমন বিপর্যয় সৃষ্টি করবে, কৃষি খাতে মহা বিপর্যয় সৃষ্টি করবে। 80% প্রান্তিক চাষিরা এই আবাদটা করে থাকে, তারা কিন্তু এই যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির যাতা করলে কৃষকেরা এবং কৃষি পিষ্ট হবে। উত্তরের জেলাগুলোতে সেচ নলকূপের 70% বিদ্যুৎ চালিত। আবাদে পানি দিতে প্রতি ঘন্টায় চাষিকে গুনতে হয় 125 থেকে 145 টাকা। বিদ্যুতের উপর চাপ কমাতে সোলার ব্যবহার শুরু করেছে কর্তৃপক্ষ। সেচ চার্জ না বাড়ানোর আশ্বাস কর্মকর্তার। আমরা বরেন্দ্র কর্তৃপক্ষ মোটামুটি 17,000 গভীর নলকূপ পরিচালনা করে। এখানে কিন্তু হিউজ পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়। সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এই বিদ্যুৎ থেকে সোলারে কনভার্ট হওয়ার চেষ্টা করছি। যখন সোলারে আমরা কনভার্ট হয়ে যাব তখন আলটিমেটলি বিদ্যুতের উপর আর ওরকম চাপ পড়বে না। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে ফসল উৎপাদন করতে বছরে গড়ে 450 থেকে 500 ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়, অথচ সেচ বাবদ খরচ গুনতে হয় 4.5 থেকে 5,000 টাকা। নতুন করে বিদ্যুতের দাম বাড়ালে এই বোঝা আরও বাড়বে। তাই উৎপাদন খরচ কমাতে বিদ্যুতের নতুন করে দাম না বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। প্রাণী সম্পদ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ কাঁচা চামড়া। কোরবানি ঈদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে জমতে শুরু করেছে। ব্যবসায়ীরা আশা করছেন এবার ট্যানারি মালিকদের কাছে নগদ অর্থে ও প্রত্যাশিত দামে চামড়া বিক্রি করতে পারবেন তারা। কোরবানি ঈদের পর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকসহ ছোট বড় যানবাহনে লবণযুক্ত পশুর চামড়া এসে জমা হচ্ছে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়ার বাজারে এখন ব্যস্ত সময় পার করছেন আড়তদার ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন সরকারের নির্ধারিত দামেই তারা চামড়া সংগ্রহ করেছেন। অনেক বিক্রেতাও ন্যায্য মূল্যে চামড়া বিক্রি করতে পেরেছেন বলে জানিয়েছেন। তাই এবার বাজার নিয়ে আশাবাদী তারা। দিন যত গড়াবে ততই জমে উঠবে চামড়া কেনাবেচার বাজার। আশা করতেছি সরকারি রেট অনুযায়ী আমরা কেনাবেচা করতে পারবো। বিভিন্ন পার্টি আসবে, আড়তদাররা আছে, বড় বড় আড়তদাররা। আশা করছি ন্যায্য মূল্যে আমার চামড়া কিনবে। চামড়া নিয়ে আসছি নাটোরে, বেশ ভালো দাম পাইছি। আড়তদারদের প্রত্যাশা এবার ট্যানারি মালিকদের কাছে নগদ অর্থে এবং ন্যায্য মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন তারা। যদিও এখনও ট্যানারি মালিক কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না, তবে আগামী 2-1 দিনের মধ্যেই বাজার সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন তারা। ট্যানারি মালিকেরা আসে নাই, ট্যানারি মালিকেরা যদি আসতো তাহলে আমরা একটু ভালো দামে বেচা পারতাম। ট্যানারি মালিকরা আশা করি আজ এবং কালকে এনারা নামবেন। নামলে পরে যে মালগুলো আমরা আছে ভালো মালগুলো ওনাদেরকে ভালো দামে আমরা ইনশাল্লাহ বেচতে পারবো বলে আশা করি। চামড়া কেনাবেচা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন। আমাদের পক্ষ থেকে আমাদের ভেটেরিনারি টিম এবং পর্যাপ্ত নিরাপত্তা যে ব্যবস্থা সেটিও রাখা হয়েছে। আমাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা বলছেন এবার চামড়ার গুণগত মান অনেক ভালো, পাশাপাশি বাজারে চামড়ার আমদানিও সন্তোষজনক। ফলে নগদে বিক্রি সহ সামগ্রিকভাবে চামড়ার ব্যবসা ভালো হবে বলে আশাবাদ তাদের। গরুর চামড়া হোক, ছাগলের চামড়া হোক, আগে থেকে যাচাইও ভালো, এমন সাইজটাও বড়। ট্যানারি মালিকদের আসার পর আমি মনে করি চামড়ার দাম আরও আমরা বেশি পাবো। সরকার যে নির্ধারিত মূল্য তার চেয়ে বেশি বেচা কিনা হইতেছে। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে চক বৈদ্যনাথে। এবার কোরবানি উপলক্ষে 10 থেকে 12 লাখ পশুর চামড়া এখানে আমদানি হবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।